হাওড়া ব্রিজ ভারতের গর্ব, বাংলার প্রতীক আর কলকাতার প্রাণ। এই সেতুটি শুধু দুটি শহরকে নয়, দুই প্রান্তের জীবনধারাকেও যুক্ত করে রেখেছে। গঙ্গার বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল লোহার সেতুটি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের সাক্ষী। কিন্তু খুব কম মানুষই জানেন এর ইতিহাস, নির্মাণ প্রক্রিয়া এবং এর পেছনে লুকিয়ে থাকা বিস্ময়কর রহস্যের কথা। হাওড়া ব্রিজের ইতিহাস শুরু হয় ১৯ শতকের মাঝামাঝি সময়ে, যখন কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। তখন গঙ্গা নদী পারাপারের জন্য একমাত্র উপায় ছিল ফেরি সার্ভিস, যা হাওড়া ও কলকাতার সংযোগ রক্ষা করত। কিন্তু ক্রমে জনসংখ্যা ও ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটায় এই ফেরি পরিষেবা যথেষ্ট হয়ে উঠছিল না। ১৮৭৪ সালে ব্রিটিশ সরকার গঙ্গার উপর একটি ভাসমান সেতু নির্মাণ করে, যার নাম দেওয়া হয় ফ্লোটিং পন্টুন ব্রিজ। এটি ছিল ইস্পাত ও লোহার তৈরি অস্থায়ী সেতু, যা নদীর জলের উপর ভেসে থাকত। তবে এই সেতুটি ছিল অত্যন্ত দুর্বল। জোয়ার ভাটা স্রোত এবং ভারী যানবাহনের চাপ সহ করতে না পারায় প্রায় ক্ষতিগ্রস্ত হতো। তাই একসময় সিদ্ধান্ত নেওয়া হয় স্থায়ী এবং শক্তিশালী একটি সেতু তৈরির, যা দীর্ঘদিন টিকে থাকবে এবং নদীতে চলাচলরত জাহাজগুলোকেও বাধা দেবে না। প্রায় ৩ দশক ধরে বিভিন্ন পরিকল্পনা ও গবেষণার পর ১৯০০ সালে একটি স্থায়ী সেতু তৈরির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়, কিন্তু তখন নানা প্রশাসনিক জটিলতার কারণে কাজ শুরু করা যায়নি। অবশেষে ১৯৩০ সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস করা হয় এবং এর মাধ্যমে একটি স্থায়ী ক্যান্টিলিভার ব্রিজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। এই সেতুর নকশা তৈরি করেন ব্রিটিশ প্রকৌশলী স্যার রাল্ফ ফ্রিম্যান, যিনি লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজেরও নকশাকার ছিলেন। নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও ভারতের ব্রেথওয়েক, বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানিকে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, হাওড়া ব্রিজ নির্মাণে একটিও নাটবল্টু ব্যবহার করা হয়নি। পুরো সেতুটি তৈরি করা হয়েছে রিভেটিং নামের বিশেষ প্রযুক্তিতে, যেখানে গরম ইস্পাতের রিভেট দিয়ে অংশগুলো একে অপরের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করা হয়। এর ফলে সেতুটি অত্যন্ত মজবুত ও স্থিতিশীল হয়েছে। ব্রিজ তৈরিতে প্রায় ২৪,৫০০ টন ইস্পাত ব্যবহার করা হয়, যার অধিকাংশই সরবরাহ করেছিল ভারতের টাটা স্টিল কোম্পানি। এটি ছিল সেই সময়ের জন্য এক বিশাল কৃতিত্ব, কারণ ব্রিটিশ শাসনের যুগেও ভারতীয় শিল্পের অবদান এতে অম্লান হয়ে আছে। সেতুটি তৈরি করতে প্রকৌশলীদের মুখোমুখি হতে হয়েছিল অসংখ্য চ্যালেঞ্জের। গঙ্গার স্রোত অত্যন্ত প্রখর, আর নদীর তলদেশে শক্ত পাথরের স্তর না থাকায় পিলার বসানো খুব কঠিন ছিল। তাই তারা ব্যবহার করেন ওয়েল ফাউন্ডেশন প্রযুক্তি, যেখানে বিশাল কংক্রিটের ওয়েল নদীর তলে বসিয়ে তার উপর সেতুর ভর স্থাপন করা হয়। এ কাজ সম্পূর্ণ করতে লেগেছিল বহু বছর ও হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রম। অবশেষে ১৯৪২ সালে নির্মাণ সম্পূর্ণ হয় এবং ১৯৪৩ সালে ৩ ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তবে আশ্চর্যের বিষয় হল, এত বিশাল একটি প্রকল্পের কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি, কারণ তখন দেশজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি চলছিল। সেই কারণে ব্রিজটি নিঃশব্দেই শুরু করে তার যাত্রা। পরবর্তীতে ১৯৬৫ সালে এর নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে, যদিও আজও এটি সাধারণ মানুষের মুখে হাওড়া ব্রিজ নামেই পরিচিত। সেতুটির মোট দৈর্ঘ্য ৭০৫ মিটার এবং প্রস্থ ৭১ ফুট। এটি পৃথিবীর অন্যতম বড় ক্যান্টিলিভার সেতু, যেখানে মাঝখানে কোনো খুঁটি নেই। এর ফলে নদীতে বড় বড় জাহাজ অবাধে চলাচল করতে পারে। হাওড়া ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রায় ১ লক্ষ গাড়ি ও প্রায় ১.৫ মিলিয়ন পথচারী যাতায়াত করেন, যা একে বিশ্বের সবচেয়ে ব্যস্ত সেতুগুলোর একটি করে তুলেছে। এই সেতু ঘিরে রয়েছে কিছু রহস্য ও বিস্ময়কর তথ্য। প্রথমত, যেমন বলা হয়েছে, এতে কোনো নাট বল্টু নেই। এটি পুরোপুরি রিভেটিং প্রযুক্তিতে নির্মিত, যা আজও এক প্রকৌশল বিস্ময়। দ্বিতীয়ত, সেতুটি সম্পূর্ণ ইস্পাতের তৈরি হলেও এখনও পর্যন্ত এর মূল কাঠামোতে বড় কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি, যা সত্যিই আশ্চর্যজনক। এছাড়া
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বিমানবাহিনী এই সেতুতে বোমা হামলার চেষ্টা করেছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্রিজ অক্ষত থাকে। এই ঘটনাকে অনেকে এক অলৌকিক রক্ষা বলে মনে করেন। আরও একটি মজার তথ্য হল, ব্রিজের রং প্রতি কয়েক বছর অন্তর পরিবর্তন করা হয়। একসময় এটি ছিল রূপালী রঙের, পরে তা বেগুনি ছাই রঙে পরিবর্তিত করা হয়। সেতুতে রঙের কাজ করতে লাগে প্রায় 26,000 লিটার পেইন্ট, যা এক বিরাট ব্যয়বহুল ও সময়সাপেক্ষ কাজ। এছাড়া একসময় ব্রিজের ক্ষয়ে শুরু হয়েছিল মানুষের অসচেতন আচরণের কারণে। অনেকে পানের পিক ও থুথু ফেলতেন। যা হাওড়া ব্রিজ শুধু একটি প্রকৌশল কীর্তি নয়, এটা বাংলার অর্থনীতি ও সংস্কৃতির অংশ। কলকাতার অসংখ্য চলচ্চিত্রে এই সেতুর উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন 1958 সালের হাওড়া ব্রিজ সিনেমা থেকে শুরু করে আধুনিক কাহিনী পর্যন্ত। এটি হয়ে উঠছে শহরের প্রতীক, যা দেখলেই মনে পড়ে যায় কলকাতার প্রাণচঞ্চলতা, ব্যস্ততা এবং ঐতিহ্য। প্রতিদিন হাজার হাজার মানুষ সকাল সন্ধ্যা পার হন এই সেতু দিয়ে, কেউ কাজে, কেউ স্কুলে, কেউ আবার শুধুই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার জন্য। বর্তমানে হাওড়া ব্রিজ কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনে রক্ষণাবেক্ষণ করা হয়। প্রতিদিন এর পরিচ্ছন্নতা ও নিরাপত্তার জন্য বিশেষ দল কাজ করে। 2020 সালে ব্রিজে নতুন এলইডি আলো বসানো হয়, যা রাতে সেতুটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। আলো ঝলমলে অবস্থায় হাওড়া ব্রিজ যেন এক জীবন্ত শিল্পকর্মের মতো জেগে ওঠে। এই সেতুর ইতিহাস ও নির্মাণ প্রক্রিয়া আমাদের শেখায় যে প্রযুক্তি ও মানব মেধার মেলবন্ধনে কোনো কিছুই অসম্ভব নয়। যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখনও মানুষ তাদের বুদ্ধি ও শ্রম দিয়ে এমন এক বিস্ময় সৃষ্টি করতে পেরেছিল, যা আজও টিকে আছে একই গর্ব নিয়ে। গঙ্গার জলে সূর্যের আলো পড়লে হাওড়া ব্রিজের ইস্পাত ঝলমল করে ওঠে, যেন বলে, আমি বাঙালির গর্ব, আমি ইতিহাসের সাক্ষী। হাওড়া ব্রিজ শুধু ইস্পাত ও কংক্রিটের গাঁথুনি নয়, এটি মানব মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতীক। এর প্রতিটি রিভেটে, প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে হাজারো শ্রমিকের ঘাম, প্রকৌশলীদের অদম্য সাধনা এবং এক জাতির অগ্রগতির ইতিহাস। এ যেন এক জীবন্ত স্মারক, যা আজও বলে, মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তাই হাওড়া ব্রিজ শুধু কলকাতার নয়, সমগ্র ভারতের গর্ব। আর এই গর্বের পেছনে লুকিয়ে আছে এক অবিনশ্বর রহস্য, মানব সৃষ্টিশীলতার অশেষ শক্তি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং আমাদের পেজকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।